নমস্কার। গল্পকথক রীতি চ্যানেলে আজকে শুরু করছি আরোগ্য নিকেতন উপন্যাসের ৫ম পর্ব। সেতাব আজকে আসেনি। সেতাবের বাড়ির দৌড়ে নিশি ঠাকুরনের ভাইজি মারা গিয়েছে। সেই ১৫ বছরের মেয়ে, ২টি সন্তানের জননী, সুতিকায় যার দেহ বর্ণ হয়েছিল অতসী ফুলের মতো, মশায় যার নাড়ি দেখে মৃত্যু স্থির বলে জেনে এসেছিলেন। নিশি শেষ পর্যন্ত দেখিয়েছিল শশীকে। শশী বিচিত্র উদ্ভট চিকিৎসা পদ্ধতিতে মেয়েটাকে খুব তাড়াতাড়ি পৌঁছে দিয়েছে খেয়ার ওপারে। শেষ ৩ দিন অবস্থা খুব খারাপ হওয়ায় নিশি হরেনকে ডেকেছিল। গ্রামের লোক হরেন বিনা ফিজেই দেখেছিল, কয়েকটা ইঞ্জেকশনও দিয়েছিল, আধুনিক মূল্যবান ওষুধ। নিশি এখন গালাগাল করছে হরেনকে। মশাই বাড়ি ফিরবার পথে সেতাবের বাড়ি এসেছিলেন। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে ফিরে গেলেন। কাল রাত্রে বিপিন মারা গিয়েছে। আজ সূর্যোদয়ের পূর্বে বিপিনের শবযাত্রায় এই অঞ্চলের আবাল বৃদ্ধ বনিতা ভিড় করে রাস্তার দুধারে দাঁড়িয়েছিল। শ্মশান পর্যন্ত বিরাট জনতা অনুসরণ করেছে। সারাটা দিন জীবনের জ্যোতির উপর একটা ম্লান ছায়া ফেলে রেখেছে। মানুষ ক্লান্ত, শোকার্ত, আর তারা পারছে না। নিশির ভাইঝির মৃতদেহের পাশে নিশি বিলাপ করে কাঁদছে, ডাক্তারকে গাল দিচ্ছে। ২-৩টে প্রতিবেশিনীও বসে আছে। বাইরে দাঁড়িয়ে আছে কিশোর আর ৩-৪ জন কিশোরপন্থী জোয়ান ছেলে। তারাই নিয়ে যাবে শবদেহ। বাজারটা আজ ম্রিয়মান। আলো আছে, কয়েকটা হ্যাজাক বাতি জ্বলছে। বাতির সংখ্যা এখন বেড়েছে। ডাক্তারদের নতুন কোঅপারেটিভ মেডিকেল স্টোরসে 2টো আলো জ্বলছে, একটা ভিতরে আর একটা বাইরে। এখনও সব ওষুধের চালান আসেনি। কিছু কিছু নিয়ে দোকান খোলা হয়েছে। চারুবাবু বসে আছেন বাইরে, হরেনও রয়েছে। বিপিনের কথাই হচ্ছে। মশাই ভাবছিলেন নিশির ভাইজির কথা। সেদিন ওকে দেখেই মনে পড়েছিল তার জীবনে নারী পরীক্ষা বিদ্যার দীক্ষার দিন। তার বাবার সঙ্গে নিয়ে গিয়েছিলেন একটি কঠিন রোগী দেখতে। ঠিক এই রোগী, এমনই বয়সের মেয়ে, এমনই 2টি সন্তানের জননী, আর একটি গর্ভে। বাবা আসবার পথে বলেছিলেন, এই হলো মৃত্যু রোগের নারী, মেয়েটি বাঁচবে না। আর একটি লক্ষণ দেখলে, মেয়েটির রুচি যাতে, রোগ বাড়ে তাতেই। মেয়েটির হাতে তেলে ভাজার তৈলক্ততা এবং গন্ধ তার দৃষ্টি এড়ায়নি। নিশির ভাইজিও সেদিন আচার চুরি করে খাচ্ছিল। উফ, সেদিন মেয়েটিকে খুকি বলাতে হরকি হাসি। 12 বছর বয়সে মেয়েটির প্রথম সন্তান হয়েছিল। 13.5-তে দ্বিতীয় সন্তানের মা হয়েছে। 15-তে তৃতীয়টিকে গর্ভে ধারণ করে রয়েছে। সে খুকি। মেয়েটি হাসলে গালের দুদিকে 2টি টোল পড়ত। অন্ধকার রাত্রে ছায়ামূর্তির মতন কে যেন মনশ্চক্ষুর সামনে দাঁড়ালো। কালো কোঁকড়া, এক পিঠ খাটো চুল। এও মুখে কাপড় দিয়ে হাসে, এও হাসলে গালে টোল পড়ে। মঞ্জুরি বোধহয় মরেছে। মধ্যে মধ্যে নির্জন অবসরে ঠিক এমনিভাবেই চকিতের মতন ভেসে উঠে মিলিয়ে যায়। হাসপাতালের কম্পাউন্ডে প্রদ্যোৎ ডাক্তারের বারান্দায় আলো জ্বলছে। প্রদ্যোৎ আজ চুপ করে বসে আছে। ডাক্তার বোধহয় ভাবছে। ডাক্তার মাত্রই ভাবে কোথাও কোনো ত্রুটি তার ঘটেছে কিনা। ত্রুটি ঘটে থাকলে নীরব অনুশোচনায় স্তব্ধ হয়ে বসে থাকবে, অন্তরটা হায় হায় করবে। ত্রুটি না থাকলে এমনই গ্লানিহীন উদাসীনতায় আচ্ছন্ন হয়ে বসে থাকবে। মনটা শূন্য হয়ে যাবে। হঠাৎ বাতাস জাগে শূন্য মণ্ডলে। দীর্ঘ নিঃশ্বাস ফেলে চিকিৎসক ভাবে, অসহায় মানুষ, বড় অসহায়। কারোর মনে বিদ্যুৎ চমকের মতন প্রশ্ন জেগে ওঠে, ডেথ, হোয়াট ইজ ডেথ? বিছানায় শুয়েও মশাই জেগেই ছিলেন। ঘুম আসেনি। তার মনটাও উদাসীনতায় আচ্ছন্ন হয়ে আছে। ঘুম আসছে না। বিপিনের মৃত্যু এবং নিশির ভাইঝির মৃত্যু তার মনকে আচ্ছন্ন করে রেখেছে। দাঁতুর কথা, ওই লোকটার উপর তিক্ততা মনে কোণে কোণে ঢাকা পড়ে গিয়েছে। পাশের বিছানায় আতর বউ ঘুমুচ্ছে।
পাশের খোলা জানালাটা দিয়ে খানিকটা রাত্রির আকাশ দেখা যাচ্ছে, শরতের গাঢ় নীল নক্ষত্রখচিত আকাশের খানিকটা অংশ। কানে আসছে ঝিল্লির অবিরাম একটানা ডাকের শব্দ। তিনিও ভাবছিলেন, মৃত্যু কি অনিবার্য পরিণতি, দুর্গেয় রহস্য? এইসবে মন ভরে না। পুরাণের সেই পিঙ্গল কেশিনীর কাহিনীতেও মনে তৃপ্তি হয় না। অজ্ঞান মুমূর্ষ রোগী বিচিত্রভাবে বেঁচে উঠেছে, তাদের দু একজন বিচিত্র কাহিনী বলে। কেউ বলে সে যেন শূন্য লোকের মধ্যে দিয়ে ভেসে যেতে যেতে ফিরে এসেছে, সে শূন্যলোক বিচিত্র। কেউ বলে সে যেন সমুদ্রের মধ্যে দিয়ে ভেসে যাচ্ছিল। দুজনের অভিজ্ঞতা একরকম নয়। এতেও নানা প্রশ্ন মনে জাগে, মন ভরে না। একটি কিশোর ছেলের কথা মনে পড়ছে। সে যা বলে গেছে তা অদ্ভুতভাবে মনে গেঁথে রয়েছে তার। অনেক দিন আগের কথা। নবগ্রামের গোবিন্দ পাঠকের ছেলে নসিরাম মৃত্যু শয্যায়। মৃত্যুর বোধ করি মিনিট 15 আগে বলেছিল, সে কি ঘাম! এমন ঘাম তিনি তার সুদীর্ঘ চিকিৎসক জীবনে কমই দেখেছেন। আবির সুনগুঁড়ো মাখিয়ে ক্লান্ত হয়ে গেল শুশ্রূষাকারীরা। ফুরিয়ে গেল আবির সুটগুঁড়ো যা আনা হয়েছিল। রোমকূপের মুখগুলি থেকে অনর্গল ঘাম বের হচ্ছিল, জলাজমি থেকে জল ওঠার মতো। স্তিমিত হয়ে যাচ্ছিল ধীরে ধীরে, কিন্তু জ্ঞান ছিল ছেলেটির। তিনি দাঁড়িয়ে স্থির দৃষ্টিতে দেখছিলেন। নাড়ি তার আগে থেকেই নেই। কে তাকে ডেকে জিজ্ঞাসা করেছিল, নসু, 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 ও নসু। ধীরে ধীরে ক্লান্ত চোখের পাতা দুটি খানিকটা খুলে গিয়েছিল। চোখের দৃষ্টিতে সাড়া দেওয়ার ইঙ্গিত ফুটে উঠেছিল। অতি ক্ষীণ কণ্ঠে বলেছিল, হ্যাঁ, কি কষ্ট হচ্ছে তোমার? খুব কষ্ট? ক্লান্তির সঙ্গে ঘাড় নেড়ে সে না বলেছিল। তবে একটু চুপ করে থেকে চোখ বুঝতে বুঝতে বলেছিল, মনে হচ্ছে আমি কি আমি যেন অনেক দূরে চলে যাচ্ছি। তোমাদের কথা ভালো শুনতে পাচ্ছি না, তোমাদের ভালো দেখতে। ঘাড় নেড়ে জানাতে চেষ্টা করছিল দেখতে পাচ্ছে না, যেন আবরণ পড়েছে, এবং সেই আবরণ যেন ক্রমশ ঘন হয়ে উঠেছে। এর চেয়ে ভালো বিবরণ তিনি আর শোনেন নাই। ঠিক এই সময়টিতেই কে ডাকল, মশাই। কে? কনুয়ের ভর দিয়ে উঠে জানালা দিয়ে বাইরের পথের দিকে তাকালেন মশাই। আলো হাতে দুজন লোক। কারা? আবার কার কি হলো? আগে আমরা পরাণ খাঁ সাহেবের বাড়ি থেকে আসছি। কি হলো? দিবি তো ভালো আছে। আগে না, বড় বিপদ। বিবি বিষ খেয়েছে মালুম হচ্ছে। বিষ খেয়েছে? এ কি বিপদ! ধর্মর করে উঠলেন মশাই। আশ্চর্য, মানুষ আবার বিষও খায়, গলায় দড়িও দেয়, কাপড়ে আগুন লাগিয়ে পুড়েও মরে, জলে ঝাঁপও দেয়। পরাণ খাঁ 2 হাতে মাথা ধরে চুপ করে বসেছিল। মুখখানা তার ভয়ঙ্কর হয়ে উঠেছে। বিবি কলকে ফুলের বীজ বেটে খেয়েছে। পরাণ তাকে দেখে দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ালো। পরাণের চোখ দুটো লাল হয়ে উঠেছে। বললে, সরকারি ডাক্তার ঠিক বলেছিল মশাই, রোগ টোগ আর সব মিছে কথা। মেয়েটা একটা নষ্টা মেয়ে। আমার মতো বুড়ো ওকে ছোঁয় তাই রোগের ছলা করে পড়ে থাকতো। বিষ খেয়ে গল গল করে সব বুলছে। বাঁধা বন্য মহিষের মতন গর্জে মাথা নেড়ে পরাণ বললে, ওই হারামি গোলাম ছামুতে পেলে বেটার গলার নলিটা আমি ছিঁড়ে নিতাম। ওই হারামি রব্বানি, আমার বুয়ার মা, হারামজাদি বাঁধি, এককালে হারামজাদি আমার। অশ্লীল কথা উচ্চারণ করলে পরাণ। মশাই বললেন, এখন ওসব কথা থাক পরাণ, এখন ওকে বাঁচাবার চেষ্টা করতে হবে। মরে যাক, মরে যাক, কসবি শয়তানি জাহান্নামে যাক মশাই। আপনি শুধু শুনে যান, ও আর নিজের মুখে যে শয়তানি বিষ খেয়েছে।
ওই নফর ওই হারামি নব্বানির লগে খেয়েছে, নইলে আমাকে ফাঁসাবে ওই শয়তানেরা। পরাণ দুহাতের মুঠোয় নিজের বাবরি চুল ছিঁড়ে দন্তহীন মুখে মারিতে মারিতে টিপে বলল, বাহ, নিজের ঘরে আমি নিজেই শয়তান ঢুকিয়েছি। সরকারি ডাক্তার ঠিক বলেছিল গো। পরাণের বিবি নিজের মুখেই সব বলছে, গোঙাচ্ছে আর মধ্যে মধ্যে কথা বলছে। গোঙাতে গোঙাতেই বলছে, পুরা নাসিব আমার, পুরা নাসিবের সবই তো মানিয়ে নিয়েছিলাম কোনো রকমে। খাঁ রব্বানিকে তুমি ঘরে ঢুকালেই বা কেনে, আর ওর মাকেই বা রাখলা কেনে? রেখে যা আবার তখন হয়ে গেল, তখন তারে দূর করেই বা দিলা কেনে? ঘটনাটা ঘটেছে এই, কাল বিকেলবেলা থেকেই পরাণের বিবি বমি করতে আরম্ভ করেছিল। প্রথমটা ওটাকে অন্যতম গর্ভ লক্ষণ বলেই মনে হয়েছিল সকলের, কিন্তু বারবার বমি এবং সেই বমির সঙ্গে কয়েদ বেল, বনকুল, লঙ্কার খোসা ইত্যাদি উঠতে দেখে প্রশ্ন ওঠে, এই সব বিবি পেলে কোথায়, কে এনে দিল? বিবির তখন প্রায় অজ্ঞান অবস্থা। অনুসন্ধান করতে গিয়ে কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে পড়ে। পরাণের বিবির খাস ঝি রব্বানির মা অত্যন্ত সমাদর এবং অনেক তরিবত করে কয়েদ বেলে গুড়, লঙ্কা, নুন মিশিয়ে চাটনি করে এনে খাইয়েছে, তার সঙ্গে কাঁচা বনকুল। এ আজ নতুন এবং একদিন নয়, এ চলছে কয়েকদিন ধরেই। কোনোদিন বাজারের মিষ্টি, কোনোদিন তেলে ভাজা, কোনোদিন অন্য কিছু আসতেই আছে। নিজের হাতে মুখে তুলে দিয়ে সাকিনা বেওয়া বিবিকে খাইয়েছে, এনে জুগিয়েছে রব্বানি। নতুন নকশাপেরি শাড়িও নাকি দিয়েছে বুড়ি পরাণের বিবিকে। পরাণের বড় বিবি কথাটা বলেছে, সে নিজের চোখে দেখেছে রব্বানিকে কাপড় হাতে বাড়ি ঢুকতে, নিজের মায়ের হাতে দিতে, এবং সেই কাপড় নতুন বিবির পরনেও সে দেখেছে। পরাণের বুকের মধ্যে লোহার ডাঙস পড়েছিল। রাগের মাথায় সে প্রথমেই বড় বিবির চুলের মুঠো ধরে টেনে বলেছিল, ঝুটাবাদ। বড় বিবি আল্লাহর কসম খেয়েছিল। বড় বিবিকে ছেড়ে দিয়ে পরাণ খুঁজেছিল সাকিনা বেওয়া আর বাঁদির বাচ্চা রব্বানিকে, কিন্তু তারা দুজন তখন ফেরার। খুব হইচই করতে পরাণ পারেনি। আশপাশ গ্রামে হিন্দু মুসলমান দুই জাতের মধ্যেই তার দুশমান আছে। আজ 4-5 বছর ধরে নতুন কেনা জমি নিয়ে তাদের সঙ্গে 5-7টা মামলা চলছে। রব্বানি মাকে নিয়ে তাদেরই কারুর বাড়িতে যে আশ্রয় নিয়েছে এতে সন্দেহ নাই। পরাণ 20 দাঁত ভাঙা সাপের মতন নিষ্ঠুর আক্রোশে ঘুরে আক্রমণ করেছিল নতুন বিবিকে। প্রায় অচেতন অবস্থার মধ্যেই তার চুলের মুঠো ধরে বারবার টেনে তাকে সচেতন করে তুলতে চেয়েছিল। হয়তো মেরেই ফেলত, কিন্তু নিবারণ করেছিল বড় বিবি। করছো কি সাহেব, শেষে যে মরে যাবে, মরে গেলে যে ফাঁসি কাঠে বেঁধে টান দিবে গো, খেদায় দাও রে। তাও পরাণ পারে নাই। তাকে তালাক দিয়ে যে তাড়িয়ে দেবে, হারামজাদি হাসি মুখে মাঠ পার হয়ে রব্বানির হাত ধরে তার আশ্রয়ে গিয়ে উঠবে, তা তো হবে না। ঘরে বন্ধ করে রেখে দিয়েছিল। আজ সন্ধেবেলা ঘাটে যাবার জন্য মিনতি জানিয়েছিল নতুন বিবি, খুলে দিয়েছিল বড় বিবি। ঘাটে অবশ্য পাহারা ছিল। ঘাটের পাশে ছিল কলকে ফুলের গাছ। পাহারাদারদের চোখ এড়িয়ে কয়েকটা ফল পেরে আঁচলে লুকিয়ে নিয়ে এসেছিল। তারপর কখন যেন খেয়েছে। এখন অর্ধচেতন অবস্থা। মরে গেলে ক্ষতি নাই, জাহান্নামে যাক নষ্ট দুধ আওরাত। পরাণ শুধু বলে যাচ্ছে, মশাই শুধু নিজের কানে শুনে রাখুন, হারামজাদি নিজে বিষ খেয়েছে, পরাণের এতে কোনো দোষ নাই, সে নির্দোষ। সুন্দরী তরুণী মেয়ে, বিয়ের ঘোরে অর্ধ অচেতন, বিষের যন্ত্রণায় ভেতরটায় মোচড় দিচ্ছে, দম যেন বন্ধ হয়ে আসছে, নাক মুখ দিয়ে গ্যাঁচলা বেরিয়ে আসছে, বুকে চারা দিয়ে উঠছে, যেন বুকটায় শতধা বিদীর্ণ হয়ে যেতে চাইছে। চোখ দুটি অর্ধ নিমিলিত, লাল, সর্বনাশের ঘোর লেগেছে। বিশ্বস্ত বেশবাস, মাথার একরাশ চুল খুলে এলিয়ে ধুলায় ধূসর হয়ে ছড়িয়ে পড়েছে চারিপাশে। লোকেদের টানাটানিতে চিমটিতেই মধ্যে মধ্যে জ্ঞান আসছে, তখন মুখর হয়ে উঠছে সে আর বলছে, আহ, মরতেও আমারে দিবা না, মরণেও আমার ইখতিয়ার নাই, হায় রে নসিব, হায় রে নসিব। হেসে আবার বলে, পারবা না মিয়া, পারবা না।
রব্বানি শাকের কাছে জাতি দিতে আমারে না পারো, কিন্তু এবার যে বন্ধুর সাথে হাসনাই করে আর তার হাত ধরেছি, তার হাত ছাড়াইতে তুমি পারবা না, পারবা না, পারবা না। আমারে একেবারে ছাইড় দাও, খানে ঘুমাইলই। বলতে বলতে আবার বিষের ঘোরের একটা ঝলক ছড়িয়ে পড়ে তার চেতনাকে আচ্ছন্ন করে দেয়। মেয়েটি ঢলে পড়ে, মাথাটা হেলে পড়তে চায়। মশাই বললেন, পরাণ, তুমি বিবিকে হাসপাতালে নিয়ে যাও। হাসপাতালে? না 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 না, আমি তো ভুলেছি মশাই। মাথা খারাপ করো না পরাণ, তোমার ভালোর জন্যই বলছি। আমি আর সেই মশাই নই। যখন প্রেসিডেন্ট পঞ্চায়েত ছিলাম তখন একরকম অনেক কেসের হাঙ্গামা আমার হুকুমেই মিটে গিয়েছে। আজ তো আর সেই দিন নাই। আজ যখন ডেকেছেও আমাকে, আমি যখন এসেছি দেখেছি তখন আমাকেই থানায় খবর দিতে হবে। আর তাছাড়া আমি চিকিৎসক, আমি রোগীকে বাঁচাতে আসি, দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকম মরণ দেখতে আসি না। পরাণ গুম হয়ে বসে রইল কয়েক মিনিট, তারপর বললে, গাড়ি জুড়ে নিয়ে আয় রে হানিফ, জলদি। আপনি তাহলে সঙ্গে চলেন মশাই। রাত্রি তখন 2টো। মশাই ডাকলেন, ডাক্তারবাবু, ডাক্তারবাবু। কে? আমি জীবন দত্ত। আপনি এত রাত্রে? হ্যাঁ, এই মেয়েটি বিষ খেয়েছে, কলকে ফুলের বীজ। তাকেই নিয়ে এসেছি, ওই পরাণ খাঁয়ের স্ত্রী। ও, আমি আসছি, এক্ষুনি আসছি। ওদিকে কম্পাউন্ডার নার্সরা উঠেছেন? তাদের ডেকেছেন? হ্যাঁ, ডেকেছি। 1 মিনিট, আসছি আমি। ঘরের মধ্যে ঢুকে একটা হাফ শার্ট গায়ে দিয়েই সে বেরিয়ে এলো। কোনো প্রশ্ন করলে না, কোনো মন্তব্য করলে না। হাসপাতালে এসে সামনেই কম্পাউন্ডার হরিহরকে দেখে প্রশ্ন করলে, সব তৈরি করতে কতক্ষণ সময় লাগবে? 1 মিনিট 15 লাগবে বই কি। পটাশ পার মাঙ্গানের লোশন আমি খাইয়ে দিয়েছি খানিকটা। ডাক্তার ঘরে ঢুকতেই যাচ্ছিল, পরাণ বললে, আমি চললাম ডাক্তারবাবু। মেয়েটা বাঁচলে পর পুলিশে দিবেন, আর না বাঁচে তো ওই লাশ সদরে চালান দিবেন। সেইখানেই ফেরে ফুরে যা দেখে করবার করবে। সালাম। চলেই যাচ্ছিল, হঠাৎ ঘুরে দাঁড়িয়ে আবার বললে, তক্ষুনি যদি আপনার কথায় গোসা না করতাম, আপনাকেই যদি দেখাইতাম। এ মশাই তো বুড়ো লোক, শিকালের লোক, নারী দেখে মরণ ডাকতে পারে, এই ধরতে পারে না। চলে গেল পরাণ। প্রদ্যুৎ ঘরে ঢুকে গেল। মশাই চুপ করে দাঁড়িয়ে রইলেন। এই হতভাগিনী মেয়েটাকে ফেলে যেতে তার পা উঠছে না। হতভাগিনীর এতখানি ছলনা তিনি বুঝতে পারেননি। মুক্ত কণ্ঠে স্বীকার করবেন তা তিনি পারেননি। তবে এটা তিনি জানতেন, বৃদ্ধ স্বামীর প্রতি তরুণীর বিরূপ মনোভাবও তার অজানা নয়। কিন্তু তার এমন বিচিত্র প্রকাশের স্বরূপটি তিনি অনুমান করতে পারেননি। পরাণের অতিরিক্ত সমাদর ও পত্নী প্রীতিকেই এর কারণ বলে ধরেছিলেন, এবং আদরিণী ভাগ্যবতী মেয়ের দুলালিপনাকে পিতা যেমন স্নেহের চক্ষে দেখেন, সেই চক্ষেই দেখেছেন। তিনি ভাবছিলেন, সন্তান হলেই সেই সন্তানের স্নেহে তার জীবনের অপূর্ণতা পূর্ণ হয়ে যাবে। তার সন্তান ধারণ শক্তিকেই তিনি সবলতর করবার চেষ্টা করে এসেছেন। সেই চেষ্টা তার ফলবতীও হয়েছে। কিন্তু সে যে যৌবন প্রভাবাচ্ছন্ন মনের বিচিত্র তৃষ্ণার তাড়নায় এই কুটিল পথের ফলবতী হতে পারে, সে তিনি ভাবেননি। প্রদ্যোৎ ডাক্তার বোধ করে ভেবেছিল। মশাই একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। মেয়েটার প্রতি শত মমতায় যেন তিনি জড়িয়ে গেছেন। মেয়েটি কতবার তার দিকে সজল চোখে চেয়ে বলেছে, বুঝতে পারি না মশাই বাবা, মনে হয় হেথায় অসুখ, হেথায় হেথায় সবখানে গো বাবা, কোনোখানে লয়। কি অসুখ তাও ঠিক ধরতে নারি। কনকনানি, ব্যথা, যেন বল নাই সার নাই। আবার সময় সময় ছুঁলে পড়েতেই যেন চিরিক মেরে ওঠে। বলতে বলতেই চোখের জল গড়িয়ে পড়ত। কতদিন প্রশ্ন করেছে, মশাই বাবা আমি বাঁচব তো? তিনি সেই চোখে দেখেছেন কি ভয়। আর সেই মেয়েই আজ বিষ খেয়েছে, মুখোড়া হয়ে উঠেছে, বলেছে, পারবা না মিয়া, পারবা না।
যে বধূর হাত ধরেছি সেই বধূর হাত থেকে কেড়ে নিতে পারবা না। এই সময় হরিহর বেরিয়ে এলো, বলল, মশাই, আপনি কি বসবেন? হ্যাঁ, আমি একটু বসবো হরিহর। পরাণ তো চলে গেল, আমি পারছি না, হতভাগিনীর শেষটা না দেখে যেতে পারছি না। দরজাটা খুলে বেরিয়ে এলো প্রদ্যোৎ ডাক্তার। কম্পাউন্ডিং রুমে গিয়ে কি একটা নিয়ে এলো। হরিহর বললে, উনি থাকবেন স্যার? থাকবেন? বেশ তো। তা একা বাইরে বসে থাকবেন? আসুন না, ভিতরে আসুন। না না, আমি বাইরেই বসে থাকি, বেশ থাকবো। শেষ রাত্রির আকাশের দিকে তাকিয়ে তিনি বসে রইলেন। আকাশে নক্ষত্রদের স্থান পরিবর্তন ঘটছে। কালপুরুষ অনেকটা সরেছে। বৃশ্চিকের বাঁকা লেজের ডগায় ওই দেখা যাচ্ছে। সপ্তর্ষি মণ্ডল পাক খাচ্ছে। ওই বশিষ্ঠের নিচে অরুন্ধতী। অরুন্ধতী যে দেখতে পায়, সামনে অন্তত আরও 6 মাস পরমায়ু নাকি নিশ্চিত। আরও 6 মাস তিনি তাহলে নিশ্চয়ই বাঁচবেন। সেই অবশ্য তিনি নারী দেখেও বলতে পারেন। কিন্তু হঠাৎ মনে হলো, যদি তিনি বিষ খান এই মেয়েটার মতো, তা হলেও কি বাঁচবেন? নারী দেখে সে কথা তো বলা যায় না। অরুন্ধতী দেখে কি তা বলা যায়? অবশ্য বিষ তিনি খাবেন না, কখনোই খাবেন না। অধিকাংশ লোকই খায় না। মর্মান্তিক শোকে, ক্ষোভে, ব্যর্থতাতেও খায় না। মরণকে মানুষের বড় ভয়। মদ খেয়ে মরে, ব্যভিচার করে মরে, অনাচার করে মরে। বনবিহারীর মতো, ওই নিশির ভাইঝির মতো। বিপিনের নাম তিনি এদের সঙ্গে করবেন না, কিন্তু এরাও বিষ খেয়ে মরতে পারে না। সে এক আলাদা জাত আছে। এই মেয়েটির জাত। মেয়েদের মধ্যেই এই জাত বেশি। নারায়ণ নারায়ণ গোবিন্দ হে। হঠাৎই গভীর কণ্ঠে ডেকে উঠলেন মশাই। গোবিন্দ রক্ষা করেছেন। ভূপিকে না পেলে সে এমনিভাবে বিষ খেতে পারত। হ্যাঁ, পারত। সে এই জাতের মেয়ে ছিল। চঞ্চল হয়ে মশাই বারান্দা থেকে নিচে নেমে এসে খোলা আকাশের নিচে দাঁড়ালেন। পরমানন্দ মাধব। হাসপাতালের লম্বা ঘরটার মধ্যে থেকে মৃদু আলোর আভাস বেরিয়ে আসছে। রোগীরা ঘুমোচ্ছে। তন্দ্রার মধ্যে কেউ কেউ অসুখে এপাশ ওপাশ করছে। আশেপাশের কোয়ার্টার্সগুলি নিস্তব্ধ। অন্ধকারের মধ্যে ঘন কালো ছবির মতন দেখাচ্ছে। পরিত্যক্ত কবরস্থানটার মাঝখানে বটগাছটার পত্রপল্লবের মধ্যে বাতাসের বেগে সরসর শব্দ উঠছে একটানা। হঠাৎই পায়ের তলায় পট করে একটা শব্দ হলো। একটা ব্যাঙ। কে কে ওখানে? একটা সাদা কাপড় পরা মূর্তি হাসপাতালের বারান্দার উপর। নারী মূর্তি। মৃদুস্বরে উত্তর এলো, আমি একজন নার্স। আপনি ওখানে দাঁড়িয়ে কেন? বসুন। না না, আমি বেশ আছি। কেমন আছে মেয়েটি? ভালো না। নারায়ণ হে। গভীর স্বরে আবার ডাকলেন মশাই। নার্সটি চলে গেল ঘরের মধ্যে। ব্যাঙটি তার পায়ের চাপে ফেটে পিষ্ট হয়ে গিয়েছে। বিচিত্র। তিনি হলেন এই মুহূর্তে মৃত্যুর দূত। কোথায় নেই মৃত্যু? কিসে নেই মৃত্যু? মশাই। কে? হরিহর? হ্যাঁ। কি হলো? আর কি, শেষ হয়ে গেল? হলো না কিছু? প্রদ্যোৎ ডাক্তার বেরিয়ে এলো। বলে, পারলাম না কিছু করতে, দেখবেন নাকি? না না, আমি তাহলে যাই। আচ্ছা, আপনি ওদের বাড়িতে গিয়ে তো মেয়েটিকে দেখেছিলেন, তখন কি নারী দেখে জানতে পেরেছিলেন বাঁচবে না? আমি ওর হাত দেখিনি ডাক্তারবাবু। দেখেননি? না, আমি আপনার এখানেই আনবার ব্যবস্থা করেছিলাম। আপনি দেখবেন, চিকিৎসা করবেন, আধুনিক চিকিৎসা আপনাদের। আমি ওর নারী দেখিনি। 2 দিন পর মশাই বসেছিলেন আরোগ্য নিকেতনের দাওয়ায়। সামনে পড়ে রয়েছে একখানা পত্র। সাদা কাগজের চারিধারে কালো বর্ডার দেওয়া ছাপা নিমন্ত্রণপত্র। বিপিনের শ্রাদ্ধের নিমন্ত্রণ লিপি। মশাই বাড়ির ভিতর থেকে আসবার আগেই রতনবাবুর লোক এসে দিয়ে গিয়েছে। কৃতি প্রতিষ্ঠাবান বিপিনের শ্রাদ্ধ
যোগ্য মর্যাদার সঙ্গেই করতে হবে বই কি। রতনবাবু তা করবেন। মশাই শুনেছেন রতনবাবু বলেছেন তা না করলে চলবে কেন। পরাণের বিবির দেহটা পোস্টমর্টেমের জন্য চালান গেছে। হতভাগিনীর সৎকারও হলো না। গতকাল সন্ধ্যায় নবগ্রামে একটি শোকসভাও হয়ে গিয়েছে। মশাই যাননি। এইসব সভায় সমিতিতে কেমন যেন অস্বস্তি বোধ করেন তিনি। কিশোর এই সভার উদ্যোক্তা। সভায় গ্রামান্তরের লোক এসেছিল। ডাক্তারেরা সকলেই ছিলেন। বিপিন এখানকার হাসপাতালে 5,000 টাকা দিয়ে গিয়েছে। রক্ত ইত্যাদি পরীক্ষার জন্য হাসপাতালের সঙ্গে ক্লিনিক হবে ওই টাকায়। বিপিনের যোগ্য কাজই বিপিন করে গিয়েছে। রোগার্তের বন্ধুর কাজ করেছে। অকাল মৃত্যুর গতি রুদ্ধ হোক, বাপকে যেন সন্তানের শ্রাদ্ধ করতে না হয়। নবগ্রামের তরুণ ছেলে একটি নতুন উকিল হয়েছে। সে বক্তৃতা প্রসঙ্গে বলেছে, আমাদের এখানে ডাক্তার এসেছে, হাসপাতাল হয়েছে, নতুন কালের ওষুধপত্র এসেছে, তবু হাতুড়ের যুগের অন্ধকার সম্পূর্ণরূপে আমাদের যায়নি। বিপিনবাবুর দানে সেই অন্ধকার দূর হলো। কথাটা মিথ্যে নয়। অধিকাংশ ডাক্তারেরাই হাত দেখতে জানেন না। যা জানেন তাকে ঠিক নারী জ্ঞান বলা চলে না, কিন্তু তবু যেন কথাটা তাকে একটু লেগেছে। নারায়ণ নারায়ণ বলে একটা দীর্ঘশ্বাস ফেললেন তিনি। মনটা খচখচ করছে। এই তরুণ ছেলেটির সঙ্গে প্রদ্যোৎ ডাক্তারের বন্ধুত্বটা একটু গাঢ়। আজ 8-10 জন রোগী এসেছে। রোগী আবার 2-1 করে বাড়ছে। যেদিন থেকে তিনি বিনয়ের দোকানে বসেছেন সেই দিন থেকেই এর সূত্রপাত হয়েছে। বিনয় মধ্যে মধ্যে হেসে বলে, দেখুন, দেশে ম্যালেরিয়া কমে গিয়েছে। ডিডিটি ছড়িয়ে মশার বংশ নির্বংশ হয়ে গেল। থাকবে কোথা থেকে? টাইফয়েড এখানে কম, ওদিকে হাসপাতাল হয়েছে, রোগীরা ওইসব রোগে হাসপাতালেই যাচ্ছে। চারুবাবু হরেন বসে আছে, আর আপনার রোগী বাড়ছে। তা বাড়ছে। কতগুলো পুরনো রোগে রোগীরা তার কাছেই আসে, তিনি সারাতে পারেন। বিশেষ করে পুরনো রোগে ডাক্তারেরা যখন রোগ নির্ণয় করতে না পেরে শুধু রক্ত পরীক্ষা, এক্স-রে ইত্যাদির কথা বলেন, তখন তারা তার কাছেই আসে। আর আছে এই দেশের বিচিত্র কতগুলো ব্যাধি, যেসব রোগের নাম পর্যন্ত দেশজ, যার সঠিক পরিচয় এখনও নতুন মতে সংগ্রহ হয়নি। রোগীগুলোকে বিদায় করছিলেন মশাই। ভিক্ষের ঝুলি কাঁধে লাঠি হাতে এসে দাঁড়ালো মরি বৈষ্ণবী। জয় গোবিন্দ। মশাই বাবা গো, পেন নাম। ভূমিষ্ঠ হয়ে প্রণাম করলে মরি। মাথার চুলগুলো ছোট ছোট করে ছাঁটা, কপালে তিলক। 55-60 বছরের প্রৌঢ়া মরি বৈষ্ণবী দীর্ঘদিন পর এলো। একসময় নিত্য আসত। ওর ছেলে এবং মেয়ে দুজনেরই যক্ষা হয়েছিল। তাদের জন্য ওষুধ নিতে আসত। সে অনেক দিনের কথা। মরি বৈষ্ণবীও মরেছিল যক্ষায়, কিন্তু মরির কিছু হয়নি। এতকাল পর মরিকে সেই কালে ধরল নাকি? এতকাল পর। মরি এখানকার নিয়মকানুন জানে। মশাইও জানেন মরির ধরন ধারণ। এখন কি হয়েছে প্রশ্ন করলে মরি বলবে, সকল জনাকে বিদায় করুন বাবা, তারপর বলছি। সকলের হয়ে গেলে তার 2টি পায়ে হাত রেখে বলবে, বাবা ধন্বন্তরী, আপনার অমৃতের ভাণ্ডার। আমি অভাগিনী, আমি পাপী, আমার ভাগ্যে বিষ। বিষের জ্বালায় ছুটে এসেছি, দয়া করুন। দয়াতে অবশ্য মরির জ্বালা জুড়ায় নাই। যক্ষাতেই স্বামী, পুত্র, কন্যা গিয়েছে। মরির ছেলেমেয়ের মৃত্যু সে বসে বসে দেখেছে, কাঁদেনি। বলেছে, যার ধন সেই নিলে, আমি কেঁদে কি করব? আমি কাঁদব না। শুধু ঠাকুর, তোমার চরণে এইটুকুই নিবেদন, আমাকে নাও, আশ্রয় দাও। বড় তাপ। প্রভু, চরণ ছায়ায় আমাকে একটু জায়গা দাও, এক পাশে, এক কোণে। শেষ রোগীটিকে বিদায় করে মশাই বললেন, কি হলো মরি, ডাক এলো নাকি তোর? হঠাৎ তুই? মরি এগিয়ে এসে ঠিক আগের মতন 2টি পা ধরে বললে, না বাবা, মরির সেই ভাগ্যই হয় নাই। ছেলেবেলায় 12 মাস রোগে ভুগতাম, 2-3 বার মরমর হয়েছিলাম। তাই বাবা মা নাম রেখেছিল মরি। তা সেই ছেলেকালেই সকল ভোগ শেষ হয়েছে।
এখন মুড়ি পাকা তাল গাছের মতন শক্ত। আমি এসেছি বাবা আপনার কাছে, এসেছি কালীর দেবাংশী ওঝা মশাইয়ের কন্যে অভয়ার জন্যে। আপনকার বন্ধু মিশ্র মশাইয়ের বেটার বউ। শশাঙ্কর বউ? চঞ্চল অধীর হয়ে উঠলেন মশাই। শশাঙ্কর স্ত্রী। সমস্ত শরীরে একটা যেন কম্পন বয়ে গেল। হ্যাঁ বাবা, সেই পাঠালে, বললে তুমি একবার মশাই জ্যাঠার কাছে যাও মুড়ি, আমার স্বামীর দুদিনের জ্বরের হাত দেখে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু কিসের জন্য? কি হয়েছে? বড় অসুখ বাবা, বললে আমাকে একবার দেখে যেতে বলবি। আমাকে বলে যান আর কতদিন বাকি। গোবিন্দ গোবিন্দ, নারায়ণ নারায়ণ। কি হয়েছে? কি শশাঙ্কের বউয়ের কি হয়েছে? রোগ তো নানানখানা, ভুগছে আজ 6 মাস হলো। খুসখুসে জ্বর, খুসখুসে কাশি, সবই সেই কাল রোগের মতো। যক্ষা? ডাক্তারেরা তো তাই বলেছে। হরেন ডাক্তার দেখেছে, চারুবাবু দেখেছেন, সেদিন তো ওই হাসপাতালের প্রদ্যোত দেখে এসেছে। ইঞ্জেকশন তো অনেক হলো, পেনিসিলিন কয়েক লক্ষ, কিন্তু কোনো ফল হয়নি বাবা। কাশি সমান রয়েছে আর জ্বরও ছাড়েনি। কোনো জটিলতার একটি পাকও এতটুকু শিথিল হয়নি। বাবা আপনি তো জানেন, এখানে স্বামী গেল হতভাগী মেয়ের, বাপ এখানকার সম্পত্তি বেচে একতারা নোট নিয়ে মেয়েকে বাড়ি নিয়ে গেল। বাপের বাড়িতে সর্বময় কর্তা হয়েছিল, তা ভাইয়ের ছেলে নিয়ে আর মা কালীর সেবা নিয়েই তো সংসারে সেই কি ৮-৬০। বাপ গেল, মা গেল, ভাইয়েরা ভিন্ন হলো। অভয়া যে ভাইপোকে মানুষ করেছিল, তার বিয়ে দিয়ে তাকে নিয়ে ভিন্ন হয়েছিল। এখন ভাইপোর হাতেই সব, অভয়ার হাত শূন্য। এখন ওই রোগ শুনে ভাইপো তাকে ভিন্ন করে দিয়েছে। বাবা গোয়াল বাড়িতে একখানা ঘর নিকিয়ে চুকিয়ে পরিষ্কার করে সেইখানে নির্বাসন দিয়েছে। কেউ আসে না, উঁকি মারে না, নিঃশ্বাসে রোগ ধরে যাবে যে। মরি এইখানি হাসলে, হেসে বললে, আমি শুনলাম, শুনে বললাম আমার স্বামী পুত্র কন্যা 3 গিয়েছে এই রোগে। আমি বাবা বিছানার পাশে বসে দেখেছি, আমার তো কিছু হয় নাই। তা আমি যাই, ব্রাহ্মণ কন্যে অনাথা, তার শয্যের পাশে বসে কালটা থাকি। কাল আমাকে হঠাৎ বললে, মরি তুমি একবার মশাইয়ের কাছে যাও। আমি তো হেঁটে যেতে পারবো না, ক্ষমতা নাই, গরুর গাড়িও ভাইপোরা দেবে না। তাকেই বলো আমাকে একবার দেখে যেতে, অন্য কিছু নয়। কতদিন আর বাকি সেইটাই জানবো। বৈশাখীর শস্যক্ষেত্রের মতো ধূলি ধূসর শুষ্ক ও রুক্ষ। চোখে মুখে কোথাও এক বিন্দু সরসতার চিহ্ন নাই। সমস্ত অঙ্গে যেন একটা আবরণ পড়েছে। শীর্ণ দেহ ভেঙে পড়েছে, জীর্ণ মলিন শয্যার উপর শুয়ে আছে। ঘরখানার চারিদিকে অন্ধকার জমে আছে। শশাঙ্কর স্ত্রী হেসেই বললে, দেখুন তো মুক্তি আমার কত দূরে, কতদিনে খালাস পাবো। আপনি ছাড়া আর তো কেউ বলে দিতে পারবে না। কথাগুলো স্পষ্ট বোঝা গেল না। কাশিতে স্বরভঙ্গ হয়েছে, কণ্ঠনালী যেন রুদ্ধ হয়ে রয়েছে। ধরা ভাঙা গলায় স্বর বিকৃতের মধ্যে কথা যেন চাপা পড়ে যাচ্ছে। মধ্যে মধ্যে ফুটো হাঁপড় থেকে বের হওয়া ফস ফস আওয়াজের মতন কণ্ঠস্বরে কথা হারিয়ে যাচ্ছে। হাতখানি সে তুলে ধরলে মশাইয়ের সামনে। দেখছি মা, একটু পরে। তিনি তাকিয়ে রইলেন তার দিকে। মরি দাঁড়িয়েছিল, তাকে বললেন, দরজাটা ভালো করে খুলে দে তো মরি। মুক্ত দ্বারপথে আলো এসে পড়ল অভয়ার মুখের ওপর। আলোকিত ললাটের উপর হাতখানি রাখলেন মশাই। অভয়া তাকিয়ে রইল হেমন্তের আকাশের দিকে। ক্লান্তি আছে, কষ্টভোগের চিহ্ন আছে,
কিন্তু ক্ষোভ নাই, ভয় নাই, প্রসন্নতার দৃষ্টি। অনেকক্ষণ একদৃষ্টে দেখে হাতখানি তুলে নিলেন। এই হাত নামিয়ে রেখে ওই হাত দেখলেন। তা কতদিনে যাব? হাতখানা নামিয়ে রাখতেই অভয়া প্রশ্ন করলে। দেখি মা। প্রশ্নোত্তরের মধ্যে বিবরণ জেনে ভালো করে পরীক্ষা করে মশাই একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, সংসার কি তেতো হয়ে গেছে মা? সইতে পারছো না? একটু হাসি হাসলে অভয়া। বিচিত্র হাসি সে। এ হাসি অভয়ারাই হাসতে পারে, সকল মেয়ে পারে না। অভয়া বললে, তেতো খেয়েই তো জন্ম কাটলো বাবা, সইছে না তো বলিনি। জানি মা। সে হলে শশাঙ্ক যেদিন গিয়েছিল সেই দিনই তুমি কিছু করে বসতে। পুকুরের জলের তো অভাব হয়নি, আর বাড়িতে দড়িরও অভাব হয়নি। সংসারে বিষেরও অভাব নেই, সে জানি। তাই তো বলছি মা, আরও সইতে হবে। এ তোমার জটিল রোগ। 5টি রোগে জট পাকিয়ে জটিল করেছে, কিন্তু মৃত্যু রোগ নয়, যক্ষ্মাও নয়। নয়? যক্ষ্মা নয়? না। ডাক্তারেরা যে সকলে এক বাক্যে বলে গেল। তারা তো এক্সরে করতে বলেছেন। হ্যাঁ। এক্সরে করবার দরকার নাই, ওরা বুঝতে পারেনি। ভুল চিকিৎসা হয়েছে। তুমি 1-1.5 মাসের মধ্যেই সেরে উঠবে। সংসারে তোমাকে আরও কিছু দিন থাকতে হবে। অভয়া স্তব্ধ হয়ে বসে রইল। আমি ওষুধ পাঠিয়ে দেব। নিয়মের কথা তোমাকে বলতে হবে না, তুমি শুদ্ধচারিণী, নির্লোভ, আমি সে জানি। অকস্মাৎ 2টি জলের ধারা নেমে এলো মেয়েটির 2 চোখের 2টি কোণ থেকে। চোখ ফেটেই যেন জল বের হলো, কিন্তু নির্নিমেষ দৃষ্টিতে যেমন সে বাইরের শূন্য লোকের দিকে চেয়েছিল তেমনই চেয়ে রইল। মা, আপনি আমাকে সেদিন বাপের মতন স্নেহ করে নেমন্তন্ন করেছিলেন। আমি... ওইসব কথা থাক। অল্প দিনেই তুমি সেরে উঠবে, আমি বলে যাচ্ছি। আমি একদিন অন্তর এসে দেখে যাব তোমাকে। বনবিহারী ঠাকুরপোর অসুখের সময় আমি মা কালীর কাছে মানত করেছিলাম, পুজো দিয়েছিলাম। ইচ্ছে হয়েছিল পুষ্প নিয়ে মাথায় ঠেকিয়ে দিয়ে আসি, কিন্তু পারিনি। তিনি মারা গেলে মনে হয়েছিল জিভটা একেবারে কেটে ফেলি। ওই নিয়ে তুমি ভেবো না মা। মানুষের শাপে মানুষ মরে না, মানুষ মরে মৃত্যু ধ্রুব বলে। তবে অকাল মৃত্যু আছে। বনবিহারী মরেছে নিজের কর্মফলে। বাইরে দাঁড়িয়েছিল অভয়ার ভাইপো। অভয়া যাকে সন্তান স্নেহে মানুষ করেছে, যে তার যথা সর্বস্ব নিয়ে যক্ষার ভয়ে এই ঘরে নির্বাসন দিয়েছে। তাকে দেখে ক্রুদ্ধ হয়ে উঠলেন মশাই। পরক্ষণেই নিজেকে শান্ত করলেন। বেচারির মুখে কি উদ্বেগ, কি ভয়! মশাই দেখলেন? হ্যাঁ, কোনো ভয় নাই। 1-1.5 মাসের মধ্যেই বৌমা ভালো হয়ে উঠবেন। কিন্তু ডাক্তারেরা যে বলে গেছেন যক্ষা। না না, যক্ষা নয়। পারো তো একবার এক্সরে করে দেখতে পারো, না পারো 1 মাস অপেক্ষা করো, 15 দিন। 15 দিনেই ফল বুঝতে পারবে। বলতে বলতেই মশাই নিজেই একটু সংকোচ অনুভব করলেন। কণ্ঠস্বর একটু বেশি উঁচু হয়ে উঠেছে, কথাগুলি যেন বেশি শক্ত হয়ে গেল। মনে মনে নারায়ণ নারায়ণ স্মরণ করলেন তিনি। দেখো বিনয়, মৃত্যু সংসারে ধ্রুব। যে জন্মায় তার মৃত্যু হবেই। মৃত্যুর বহু পথ, সে অনিবার্য। কেউ রোগে মরে, কেউ আঘাতে মরে, কেউ ইচ্ছা করেই মরে, আত্মহত্যা করে। তবে রোগই হলো মৃত্যুর সিংহদ্বারের পাকা সড়ক। রোগ মাত্রেই মৃত্যুর স্পর্শ বহন করে। সব রোগে মানুষ মরে না, কিন্তু খানিকটা এগিয়ে দেয়। জীবনী শক্তি ক্ষয় করে ঠেলে দেয় খানিকটা। চিকিৎসা করে,
তার জ্ঞান মতো যে বাঁচবে বলে মনে হয় তাকে সে মরবে বলে না। যে মরবে বলে মনে হয় তার ক্ষেত্রে কেউ আকারে ইঙ্গিতে জানায়, বলে বড় ডাক্তার আনুন, কিন্তু নিজের মত স্পষ্ট করে বলে দেয়। তারও ক্ষেত্র আছে। শশাঙ্কর বউ আমার মতে বাঁচবে, তাই বলেছি। বিনয় দোকানে বসেই কথা বলছিলেন মশাই। আরও একদিন পর শশাঙ্কের স্ত্রীকে দেখে মশাই যা বলে এসেছেন তাই নিয়ে এখানে বেশ খানিকটা উত্তাপের সৃষ্টি হয়েছে। নবগ্রামের ডাক্তারেরা হরেন, চারুবাবু, প্রদ্যোৎ তিনজনেই ভ্রু কুঞ্চিত করেছেন। প্রদ্যোৎ বলেছে, হাত দেখে বলেছে যক্ষা নয়। কথাটা নিয়ে হইচই করছে শশী ডাক্তার। সে বলে বেড়াচ্ছে, শতমারি বভেদ বৈদ্য, সহস্রমারি চিকিৎসক। 2-4 হাজার রোগী মেরে জীবনমশাই আবার মরা বাঁচাতে লেগেছে। রামহরে বেটাকে আমাশা পেটের অসুখ থেকে বাঁচিয়ে এবার শশাঙ্কের বউকে যক্ষা থেকে বাঁচাবে, রানা পাঠককেও বাঁচাবে। শশীর দুয়ার কি করছে দাঁতু ঘোষাল। বিনয় বললে, সে বামুন হাসপাতাল থেকে কাল চলে এসে শশীর সঙ্গে জুটেছে। শশী তাকে বলেছে, দে তো, জীবন দত্ত যদি যক্ষা ভালো করতে পারে তো আমি আর তোর বদ হজম সারাতে পারবো না? খুব পারবো। ক্যানাবিস ইন্ডিকা খাইয়ে তোকে সারিয়ে দেব। মশাই চকিত হয়ে উঠলেন। দাতু হাসপাতাল থেকে পালিয়েছে নাকি ডাক্তাররা ছেড়ে দিয়েছে? না না, জোর করেই চলে এসেছে। হাসপাতালে ভূত ভূত গুজব শুনেছে। তার উপর পরশু রাত্রে পরাণের বিবি মরেছে বিষ খেয়ে হাসপাতালের টেবিলের ওপর। দাঁতু কাল বন্ড লিখে দিয়ে চলে এসেছে। মশাই অকস্মাৎ অন্যমনস্ক হয়ে গেলেন। বাইরের জানালা দিয়ে গাছের পল্লবের মাথায় আকাশের দিকে তাকিয়ে রইলেন। মনটা যেন খোলা পথেই শূন্য লোকের অন্তহীনতার মধ্যে কিছু খুঁজে বেড়াতে লাগল। মুখে ফুটে উঠল ক্ষীণ রেখার একটু হাসি। মশাই! ভারী গলায় ডাক দিয়ে ঘরে এসে ঢুকল রানা পাঠক। আমি একটু ভালো আছি মশাই। 2-3 দিন থেকে জ্বর কম হয়ে গিয়েছে, কাল বোধহয় আর হয় নাই। সে এসে বেঞ্চে বসল। মেঝের উপর নামিয়ে দিলে 5 একটা মাছ। মশাই রানার মুখের দিকে চেয়ে রইলেন, ওকে দেখতে লাগলেন। রানার মুখে কোনো পরিবর্তনের ছাপ দেখা যায় কি? রানা বললে, হাসপাতালের ডাক্তার হরেন ডাক্তার, চারুবাবু, ওদের আজ 2টো কথা বলে এলাম গো। কি বলে এলে? রানা বললে, ওই তো ওদের কোঅপারেটিভ না ফোঅপারেটিভ ডাক্তারখানা হয়েছে, সেইখানে ওরা শশাঙ্কের বউয়ের রোগ নিয়ে, আমার রোগ নিয়ে আমার নামে 5 কথা বলছিল। আমি দাঁড়িয়ে শুনছিলাম, শুনে আমিও 2 কথা বললাম। তা ওই নতুন ডাক্তার ফট করে বললে, তুমি বাঁচবে না বাপু, মশাই তোমাকে বাঁচাতে পারবে না। বাঁচতে চাও তো কোথাও কোনো যক্ষা হাসপাতালে গিয়ে ভর্তি হও। তা আমিও 2-4 কথা বললাম। 2-4 কথা বললে? কটু কথা বলেছ নাকি? হ্যাঁ, তা ওই 2-4টে শক্ত কথাই বলেছি। কটু নয় এমন কিছু, বলেছি 2-4টে। কত বড় শক্ত রোগ আরাম করেছেন তার কথা। সেই কাহারের রক্তবমি করা যক্ষা ভালো করার কথাও বলেছি। না না না, সেই কাহারের রোগটা যক্ষা তো ছিল না বাবা, রক্তাপত্ত হয়েছিল তার। তা চক্রধারী তো বলেছিল যক্ষা, চারুবাবুও বলেছিল। মানুষ মাত্রই ভুল হয় বাবা। এই তো শশাঙ্কের স্ত্রীকেও তো বলেছিল যক্ষা, আপনি তো বলেছেন যক্ষা নয়। হ্যাঁ, আমার বিচারে এটাও ওরা ভুল করেছেন। শশাঙ্কের স্ত্রী সেরে উঠবে, এক্সরে করলেই এক্ষুনি বুঝতে পারবেন। ভালো নারী দেখতে পারলেও ধরতে পারতেন। আসল হলো যকৃতের দোষ। বিধবা মেয়ে তো শরীরকে বড় কষ্ট দেয়। অবেলায় খায়, উপবাস মাসে 3-4টে। লিভারটা খারাপ থেকেই কাশিটা হয়েছে, তার উপর আবার পুরনো জ্বর। ওরা ধরতে পারেনি। আমার তো যক্ষা বটে, আমি তো ভালো আছি। ভালো আছো তাই তো মনে হচ্ছে। জ্বর আজ 2 দিন কমে গিয়েছে, সামান্য, খুব সামান্য। নিজেও তো নারী দেখতে জানি। ওদের ওই পাড়াকাঠি আমার লাগে না, নিয়ম করে খাই দাই। আমার তো ভালো লাগছে একটু। তাছাড়া সে সব্যনাশী তো খালাস দিয়েছে আমাকে। সে মেয়েটি মরেছে। এই দেখুন আমার হাতটা দেখুন।
হাত দেখে বুক দেখে মশাই বললে, ওই ওষুধই খেয়ে যাও, ওটাই নিয়ম করে খেয়ে যাও বাবা। দেখো। কি দেখলেন বলুন? আমার কাছে লুকোবেন না মশাই। আপনি তো রানাকে জানেন। মরণকে আমার কিন্তু ভয় নাই, মরতে সাধও নাই। মরবো শুনলে আমি কিন্তু কাঁদবো না। তবে যদি ভালো হই আর কিছুকাল বাঁচি, তা কেন চাইবো না? যক্ষা যখন হয়েছে তখন যাবার নোটিশ আমার হয়ে গিয়েছে, সে আমি জানি। এখন যদি 10 দিন মানে কিছুদিন জামিনে খালাস পাই তো স্বাদ আহ্লাদটা মিটিয়ে নেব না, এই আর কি। ভগবানের নাম ভালো করে করি নাই, তাও করে নেব। আপনি নির্ভয় বলুন। বলবার সময় এখনো হয় নাই বাবা, তবে খারাপ হয় নাই, এইটুকু বলতে পারি। আরও 15 দিন পর তুমি এসো। ব্যাস ব্যাস ব্যাস, তাই আসবো। এই যে মাছটা রইল, আর ওটা আপনার জন্যই এনেছিলাম। আবার তুমি মাছ আনলে কেন রানা? আমার বাড়িতে কে খাবে বলো তো? আরে পেলাম পথে, নিয়ে এলাম আপনার জন্য। ইচ্ছে হলো। জেলেরা নদীতে মাছ ধরছিল। নদীটা আমার এলাকা, জমা পাই। দাঁড়ালাম, দেখলাম বেশ মন 2-2.5 মাছ উঠল। আর এই মাছটা চমৎকার লাগলো। সঙ্গে সঙ্গে মনে পড়ল আপনার কথা, নিয়ে এলাম। ঘরে খান, বিনয় টিনয়কে দেবেন, পাড়ায় দেবেন। আমাকে একটু আশীর্বাদ করুন। বাঁচি মরি শিগগির শিগগির হয়ে যাক, যেন না ভুগি। চললাম তাহলে। বিচিত্র মানুষ এই রানা, ভয় নেই, কিন্তু রানা বাঁচবে না। বিনয় বললে, আজ রাত্রে তাহলে আপনার বাড়িতে খাওয়া দাওয়া, তাই তো? বাজার করে মাছ নিয়ে দিই গিন্নিমার কাছে। মশাই হাসলেন। দে দে। বিনয় চলে গেল। ঘরে একা বসে নিজের নাড়ি দেখছিলেন। আজকাল প্রায়ই দেখেন, মৃত্যুর পদধ্বনি যদি শুনতে পান। এখন ওই একটি কামনা তার মনে দিন দিন প্রবল হয়ে উঠছে। তিনি তাকে সর্বেন্দ্রিয় দিয়ে প্রত্যক্ষ করবেন। সতর্ক হয়ে বসে থাকবেন। তার পদধ্বনি, তার রূপ, তার স্বর, তার স্পর্শ, তার স্বাদ তিনি প্রত্যক্ষ করবেন। রূপ থাকলে দেখবেন, স্বর থাকলে শুনবেন, স্পর্শ যদি থাকে তা তিনি অনুভব করবেন। পারলে বলেও যাবেন, সে আতর বউ, সে মঞ্জুরি, সে কেমন, সে কে? একটি তরুণী মেয়ে এসে তার ঘরে ঢুকল। সবিস্ময়ে তিনি তার মুখের দিকে তাকিয়ে রইলেন। শান্ত দৃষ্টি, বড় বড় দুটি চোখ, প্রসন্ন মুখশ্রী, ফর্সা রং। 22-23 বছরের একটি মেয়ে। সাদা ব্লাউজ, ফিতে পার সাদা শাড়ি, গলায় একছড়া সরু হার চিকচিক করছে, হাত দুখানে নিরাভরণ, বাঁ হাতে একটা কালো স্ট্র্যাপে বাঁধা ছোট হাতঘড়ি। প্রসন্নতা মেয়েটির সর্বাঙ্গে। দেখে চোখ জুড়িয়ে গেল। মেয়েটি বললে, আমি এখানে নার্স হয়ে এসেছি। আপনার নাম শুনেছি। হাসপাতালের সামনে দিয়ে আপনি যান আসেন, দেখি তো। বড় ইচ্ছে হয় কথা বলতে। আজ এই বাজারে এসেছিলাম, দেখলাম আপনি একা বসে আছেন। বসো মা, বসো বসো। আলাপ করতে এলে দাঁড়িয়ে থাকলে চলবে কেন? আর আমার মতো বুড়ো মানুষকে তোমার আবার সংকোচ কি? বসো। সেদিন রাত্রে হাসপাতালের দাওয়ায় কি তুমিই দাঁড়িয়েছিলে? আপনাকে দেখছিলাম। আমাকে? আপনার তো অনেক গল্প শুনেছি আমি। কার কাছে? হ্যাঁ, আমার মায়ের কাছে। আমার মাকে আমাকে আপনি তো বাঁচিয়েছিলেন। আমি তখন খুব ছোট। আমার জন্ম এইখানে, ওই আপনাদের গ্রামে। কে মা তুমি? আমি তো... কী করে চিনবেন? আমার মায়ের বাবা এখানে চাকরি করতে এসেছিলেন। সে আপনার মনে থাকবে কি করে? কত লোককেই তো আপনি বাঁচিয়েছেন, আপনার কি আর মনে আছে? কিন্তু যারা বেঁচেছে তাদের কিন্তু মনে আছে। তাকে? আমার তো রয়েছে। আমি তো প্রায় মরেই গিয়েছিলাম, মা বলে। আমি তো তাই হাসপাতালে সকলের সঙ্গেই তর্ক করি। ওরা তো বলে পাশ করা তো নন, কোয়াক তো। মশাই হাসলেন মেয়েটির কথা শুনে। মেয়েটি বললে, আমি বলি, না না, তা উনি নন। আমি মায়ের কাছে শুনেছি আপনারা মশাই মানে মহাশয়ের বংশ। তোমার মা কে ভাই?
ভাই বললাম, তুমি আমার ছেলের ছেলের বয়সী, কিছু মনে করো না। না না, আপনি তো আমার দাদুই। আমার মা আপনাকে জ্যাঠামশাই বলতো। কে কে তোমার মা বলো তো? একদিন একদিন আপনার বাড়ি যাব, সব বলবো। মেয়েটি হেঁট হয়ে টুপ করে পায়ে হাত দিয়ে প্রণাম করলে। মশাই ব্যস্ত হয়ে উঠলেন। এ কি, আমাকে আবার প্রণাম করছো? আমি কায়স্থ, তুমি ব্রাহ্মণ কি বৈদ্য নও তো? না, আর হলেই বা কি, আপনি তো মশায়। আর মশায়, শেষ হয়ে গিয়েছে মহাশয়ত্ব। কিন্তু আশ্চর্য, পৃথিবীতে এমন কৃতজ্ঞতাও আছে। কবে কোন কালে ওকে ওর স্মৃতির কালের সীমার বাইরে কোন অসুখ থেকে বাঁচিয়েছিলেন, তার জন্য ওর এত কৃতজ্ঞতা। আমি আজ যাই দাদু। হ্যাঁ, কিন্তু তোমার পরিচয়টা তো ঠিক পেলাম না। তোমার নাম? সীতা। সীতা? লঘু পদক্ষেপে চলে গেল মেয়েটি। মশা, কদ্রু এসে দাঁড়ালো। ভালো আছি মশা, और थोड़ा दवाई। আজকের পর্ব এখানে শেষ করলাম। আশা করি পর্বটি ভালো লেগেছে। নতুন পর্ব নিয়ে আবার ফিরে আসব খুব শিগগিরই। আপনারা যারা নতুন এসেছেন আমার চ্যানেলে, গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। নমস্কার, সবাই খুব ভালো থাকবেন।